টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। ইমিগ্রেশনের গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনারা নিশ্চয়ই জানেন, নিশ্চয়ই বহুদিন ধরেই আমরা এই বিষয়টি নিয়ে কথা বলছি যে 75টি দেশ অর্থাৎ বাংলাদেশ সহ 75টি দেশে যে ভিসা পজ দেওয়া হয়েছে, অর্থাৎ ভিসার অন্যান্য কার্যক্রম চললেও ভিসা দেওয়া হচ্ছে না। কেন হচ্ছে না? সেক্ষেত্রে বলা হয়েছে যে পাবলিক চার্জ, অর্থাৎ আমরা যদি দেখি বাংলাদেশের ক্ষেত্রে 54.8% লোক পাবলিক চার্জ গ্রহণ করেছে। সে কারণেই এই আমরা দেখেছি বাংলাদেশের উপরে ভিসা পজটা আরোপ করা হয়েছে। তো এই যে ভিসা পজ, এই বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলতে চাইবো যে পাবলিক চার্জ নিয়ে, অর্থাৎ পাবলিক চার্জের নানান যে বিষয়গুলো রয়েছে, নানান কথা রয়েছে। গ্রিন কার্ড পাওয়ার ক্ষেত্রে এটি কি ঝুঁকিপূর্ণ কিনা, আদৌ ঝুঁকিপূর্ণ কিনা, নাকি এটি গুজব, এই বিষয়টি নিয়ে আজকে আমরা পরিষ্কার করতে চাই এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। সুপ্রিয় দর্শক, এর বাইরেও যদি ইমিগ্রেশন সংক্রান্ত বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 646-307-9828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে খুবই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওর সঙ্গে সংযুক্ত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাটর্নি, জুরিস্ট ডক্টর, অ্যাটর্নি অ্যাট ল মীর এম মিজানুর রহমান। অ্যাটর্নি মীর এম মিজানুর রহমান, আপনাকে স্বাগত। ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে আপনার ব্যস্ততা উপেক্ষা করে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। তো আমরা আজকের যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, পাবলিক চার্জের এই বিষয়টি নিয়ে, কারণ এটি নিয়ে অনেক ভুল বোঝাবুঝি আছে, অনেক ধোঁয়াশা আছে, অনেকে অনেক রকম জটিলতার মধ্যে দিয়ে বা জটিলভাবে বলে ভয়ের সৃষ্টি করে থাকেন। আজকে আপনার কাছ থেকে এই বিষয়টি আমরা পরিষ্কার করতে চাইব। যে প্রথমেই যে বিষয়টি জানতে চাইব যে আসলে পাবলিক চার্জ, এই যে পাবলিক চার্জ বলতে আসলে কি বোঝায়, এবং এক্ষেত্রে কোন ধরনের সরকারি সুবিধা, যদি আমরা দেখছি যে এই যে আমাদের বাংলাদেশের 54.8% মানুষ পাবলিক চার্জ গ্রহণ করে থাকে বলে ভিসা পজ দেওয়া হয়েছে, তাহলে কোন ধরনের সরকারি সুবিধা বা পাবলিক বেনিফিট গ্রহণ করলে পাবলিক চার্জ দিয়ে উদ্বেগ তৈরি হতে পারে, বা কোন সুবিধাগুলো গ্রহণ করলে কোনো সমস্যা হবে না, বিষয়টি যদি আপনি পরিষ্কার করেন অ্যাটর্নি মীর এম মিজানুর রহমান। ধন্যবাদ। দর্শকদের জন্য শুভেচ্ছা রইল, আর টিভিএন 24 কর্তৃপক্ষকে, বিশেষ করে আমাদের সঞ্চালক মহোদয়কে আমার ধন্যবাদ জানাই আমাকে ডাকার জন্য। আমি যে বিষয়টি বলতে চাচ্ছি, যে আপনি যে প্রশ্নটা করেছেন, এটার স্কোপটা এত বড়, এটা বলে মানে এই ধরনের একটা প্রোগ্রামে বলে শেষ করা যাবে না। কোনো অন্য আরেক সময় আরো বিস্তারিত আলাপ করব। কিন্তু ইন জেনারেল যেই মানে স্পেসিফিসিটি দিয়ে ওদিকে না গেলেও সোজা কথা হচ্ছে, সরকারি যে সমস্ত সুযোগ সুবিধা আছে, আপনি নিজে কাজ করবেন, নিজে বিজনেস করবেন, বিনিময়ে ট্যাক্স দিবেন, তার ফলে বাকি যে অর্থ সেটা আপনার, যে এটার থেকে যে সমস্ত সুযোগ সুবিধা আছে সেগুলো আপনি নিবেন। এছাড়া সরকারের থেকে যদি আপনি কোনো ধরনের সুযোগ সুবিধা নেন, সেগুলো নিয়ে হচ্ছে এই ব্যাপারটা আর কি। হ্যাঁ, ইন জেনারেল যে আপনি এসে নিজের পায়ে দাঁড়িয়ে নিজে খেটে খাবেন, এবং যদি আপনার অসুবিধা হয় আপনার যে স্পন্সর আছেন, যিনি পিটিশনার আছেন, তা না হলে যিনি জয়েন্ট স্পন্সর আছেন, ওনারা আপনাকে হেল্প করবে। কিন্তু সরকারের কাছ থেকে আপনি কোনো সাহায্য নিতে পারবেন কিনা সেটা নিয়ে হচ্ছে ইস্যুটা, এবং নিলে ওই ধরনের কোনো পটেনশিয়াল আছে কিনা, সেই ধরনের একটা রিস্ক আছে কিনা, সেই ব্যাপারটা নিয়ে সরকার শঙ্কিত। এবং বিভিন্নভাবে ঐতিহাসিকভাবে এবং বিভিন্ন ডেটার ভিত্তিতে যে ধরনের তথ্য তারা পাচ্ছে ব্যাকগ্রাউন্ডে, তার ফলে এই ধরনের কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং সেইখানেই হচ্ছে একটা বড় জিনিস
যে সোজা কথা হচ্ছে যে আপনি যদি এই দেশে পার্মানেন্ট রেসিডেন্স নিতে যান, তাহলে মানে যে জিনিসটা সরকারের ফিল করতে হবে যে আপনি এখানে এসে রাষ্ট্রের উপরে, সরকারের উপরে, জনগণের উপরে আপনি বার্ডেন হবেন না। এটা যদি তারা ফিল করে তাহলে আপনাকে ভিসা না দিতে পারে। এখানে একটা কথা বলে নেওয়া প্রয়োজন, যেমন এখানে বসেও, আমেরিকার ভিতরে বসেও গ্রিন কার্ড করা যায় অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের মাধ্যমে, আর বাইরে থেকে কনসুলার প্রসেসিং এর মাধ্যমে এটা নেওয়া যায়। তো দুই জায়গায় যে কথাটা হচ্ছে, এগুলা এন্টাইটেলমেন্ট না। আপনার যদি বার্থ সার্টিফিকেটের ভিত্তিতে আপনার ফ্যামিলি মেম্বার্সরা, কি ম্যারেজ সার্টিফিকেটের ভিত্তিতে আপনার ফ্যামিলি মেম্বার্সরা আপনাকে পিটিশন করে, সে পিটিশন হয়তো অ্যাপ্রুভ হবে, এটা হচ্ছে বোনাফাইড রিলেশনশিপ আছে কিনা, হ্যাঁ, বা অন্য কোনো ভাবে যদি এমপ্লয়মেন্ট বেসড যে ধরনের ব্যাপারটা আছে, যে ওই ধরনেরও ইমিগ্রেশন আছে। কিন্তু তারপরে কথা থাকে যে আপনি নিজে আপনি গ্রিন কার্ড পাওয়ার যোগ্য কিনা। একটা তো হচ্ছে বেসিক পিটিশনটা, ওটা না হলে অ্যাপ্রুভ হলো, কিন্তু তারপরে কথাটা হচ্ছে যে আপনি নিজে ব্যক্তিগতভাবে গ্রিন কার্ড পাওয়ার উপযোগী কিনা। এবং সেখানে একটা টার্ম আছে, ইউ হ্যাভ টু বি এ পারসন অফ গুড মোরাল ক্যারেক্টার। এটার আন্ডারে আসে না এমন কিছু নাই। হ্যাঁ, তো যাই হোক, এখন যদি তারা ফিল করে যে আপনি এখানে গ্রিন কার্ড পাওয়ার পরে জনগণের উপরে, রাষ্ট্রের উপরে, সরকারের উপরে আপনি বার্ডেন হবেন, এবং আপনার যে পিটিশনার উনি আপনাকে সহায়তা করতে সক্ষম না বা করবেন না, তাহলে ওনারা আপনাকে গ্রিন কার্ড না দিতে পারে। হ্যাঁ, এবং আপনার যে জিনিসটা হচ্ছে, ওরা খুব ক্লিয়ারলি যে জিনিসটা বলে, ইটস নট অ্যান এন্টাইটেলমেন্ট, ইটস অ্যান অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রেস। এই হচ্ছে কথাটা। আচ্ছা, এখন যে জিনিসটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি, যেমন একটা উদাহরণ দেই, এই গত কোরবানির ঈদে পেনসিলভেনিয়াতে গেলাম কোরবানি দিতে। তো সেখানে ভদ্রলোকের সাথে পরিচয়, উনি বললেন যে আমার শ্রী আপনার খুব ফ্যান, বয়স্ক মানে কাপল, ওনার পেনসিলভেনিয়াতে থাকে, ওনারা TVN 24 প্রোগ্রাম রেগুলার দেখে, সেখানে আমারও মাঝে মাঝে প্রোগ্রাম হয়, সেটা দেখে তারা প্রীত গেল, আলহামদুলিল্লাহ। তো উনি কিছুদিন আগে ফোন করলেন, হ্যাঁ, তো ফোন করলেন, আমিও আবার কেউ যদি আমাকে চিনতে পারে আমি কেউ জড়ায় ধরি, হ্যাঁ, আমাকে একটা মানুষে চিনতে পারছে, খুবই ভালো লাগে। হ্যাঁ, তো কি জন্য ফোন করলেন, কারণ আমরা নাম্বার এক্সচেঞ্জ করেছি। হ্যাঁ, তো খুব ভালো লাগলো, তিনি ফোন করেছেন, কথা হলো। তা এখন ঘটনাটা কি, ওনার মেয়ে খুবই শিক্ষিত, ভালো পড়াশোনা করে চাকরি বাকরি করছে। তো প্রথম যখন জয়েন করেন তত ইনকাম ছিল না, এখন আল্লাহর মধ্যে ভালো ইনকাম করছে গেল। তো কিন্তু উনি ওই মেয়েকে দেশে বিয়ে দিয়েছেন। আচ্ছা, এখন ছেলেকে আনবে, শিক্ষিত ছেলে, হ্যাঁ, ভালো একটা সাবজেক্টে অনার্স মাস্টার্স করা গেল, এই হলো কথা। আচ্ছা, তারপরে ভালো ফ্যামিলির ইত্যাদি কথা। তো প্রথমে মেয়েটার অতটা আর্থিক অবস্থা ছিল না, তো কাউকে দিয়ে একজনকে জয়েন্ট স্পন্সরশিপ দিয়ে গেছে। তো এখন দেখলাম যে মানে এখন ইত্যাদিকার কথা ডিকিউ হয়েছে, এখন অপেক্ষা করছে, অ্যাটর্নি যদি একটা চিঠি দেয় তাহলে নাকি অনেক সময় শুনেছে যে তাড়াতাড়ি হবে। আমি প্রথমে এটা বন্ধ করলাম, হ্যাঁ, এবং সঞ্চালক মহোদয় বোধহয় জানেন, বোধহয় না, উনি জানেন আমি সুযোগ পেলেই কথাগুলো বলি, এইগুলাকে আমি লাভ লেটার ছাড়া কিছু বলি না, তাহাকে তাড়াতাড়ি ভিসা দিয়ে দেন ইত্যাদি জাতীয়। এগুলা তো উকিল মুক্তারের কিছু পয়সা করি কামানো হয়, কোনো লাভটা হয় না, সোজা কথা। আচ্ছা, এখন আমি যে জিনিসটা ফাইন্ড আউট করলাম, যেটা নিয়ে এখানে কথা, খুবই ভালো ছেলে, MA পাস, কি করে, ওমা কিছুই বলে করে না, আগে নাকি ব্যবসা করতো, এখন কিছুই করে না। এই যে ভয়ঙ্কর একটা অবস্থা, এগুলা বলে যান এখন থেকে। এই ধরনের লোকজনের ভিসা পাওয়ার, ইমিগ্রেশন পাওয়ার কথা না, পাবে না। আমি তাড়াতাড়ি বললাম যে দরকার পড়লে আপনারা না বলতে পারেন, লেট মি বি দ্য ব্যাড গাই, ফোনে ভিডিওতে অন করান, আমি বলি। কারণ শরমে বলতেও পারে না যে জামাই বাবা তোমাকে মেয়েকে বিয়ে দিয়ে দিলাম, মেয়ে চাকরি করে, তুমি কিছু করো না। কারণ ওই যে শুনছি আমেরিকা আসবে, বসে আছে, সব বাদ তাক দিয়া বসে আছে, আমেরিকা আসবে, পড়ালেখাও নাই,
মানে চাকরি বাকরিও নাই, ব্যবসাও নাই, কিছু নাই, বসে আছে। তাকে কেন ভিসা দিবে? সে যদি ওইখানেই বসে বসে থাকে, এখানে আসলে সে কি করবে বুঝেই যাচ্ছে। এগুলো বন্ধ করেন। এগুলো করতে খুব একটা কথা খুশি হচ্ছে না বোধহয়, কিন্তু এগুলো বন্ধ করেন। কেন বললাম? এখন গ্রিন কার্ড পাওয়াটা, আমি যেটা বলবো এটা শুনবেন ঠিক মতো। কোথাও লেখা আছে না, আমি বলতেছি দ্যাটস দ্য ল। কি ব্যাপার শোনেন, এখন থেকে গ্রিন কার্ড পাওয়া মানে একটা চাকরি যেমন পাওয়ার জন্য চেষ্টা করছেন ওইভাবে পাইতে হবে। আপনার জীবন বৃত্তান্ত লেখেন, কোথায় কোন পড়াশোনা করেছেন, কোন লাইসেন্স করেছেন, কোন অভিজ্ঞতা আছে, সবকিছু করেন। কোথায় চাকরি করেন, কি ধরনের চাকরি করেন, এগুলো করেন। কারণ তারা এখন এগুলো দেখতে চায়। সোজা কথা, এখন তারা এগুলো দেখতে চায়। আপনি এখানে আসবেন, আপনি এমএ পাস, কিছু করেন না কতদিন ধরে, আপনাকে কেন কোন চিন্তায় বিশ্বাস করবে যে আপনি এখানে আসলেও চাকরি বাকরি করবেন? আপনার বউ এখানে খাটতেছে, আপনি খাটতেছেন না, বসে আছেন যে আমেরিকা চলে আসতেছে, বিদায় অনুষ্ঠান হচ্ছে, হ্যাঁ, বিভিন্ন রকমের হোটেল রেস্টুরেন্টে খাওয়া দাওয়া হচ্ছে, ছেলে চলে যাচ্ছে, মেয়ে চলে যাচ্ছে। এগুলো বন্ধ করেন। কারণ যিনি আসবেন ওনার সিচুয়েশনটা কি, ওখানে এসে এখানে এসে উনি কি করবেন, হ্যাঁ, এসে বসে বসে কি দেশ ও জাতির সেবা করবেন, এ ধরনের আছে। অমুককে ম্যাডামকে ম্যাডাম বলি না কেন, অমুককে বলি না, এ ধরনের বিভিন্ন কিছু দেশ ও জাতির সেবা করতে থাকে এখানে রেস্টুরেন্টে বসে বসে। ওগুলা করবে না চাকরি বাকরি করবে, যে সম্মান মানে ফ্যামিলি টেক কেয়ার করবে, এগুলা আপনাদের দেখতে হবে। মোট কথা হচ্ছে তাহলে কি দাঁড়ালো, এই যে এখন ভিসা দিচ্ছে না, কেন দিচ্ছে না? এর মধ্যে কিন্তু লোকজন ঠিকই আসতেছে। আপনারা অনেকে জানেন কিনা, যদিও পজ আছে, কিন্তু এর মধ্যে গ্রিন কার্ড নিয়ে লোকজন আসিতেছে। কেন কেন বললাম? কারণ আমি জানি আমাদের পরিচিত লোকজন আসতেছে। এই হলো কথা। তো সুতরাং লোকজন যে আসতেছে না এর মধ্যে তা না। আচ্ছা, তো এখন ওই যে আমি বললাম যে ওই যে জয়েন্ট স্পন্সর করেছেন, হ্যাঁ, এটা তো ডিকিউ হলো, আইনগতভাবেও তো হয়েছে, ভিসাটা হবে না বোধহয়। একেই তো পজ দিয়ে রাখছে, তারপরে যদি কিছু কিছু জিনিস টান দেয়, যদি কোনো কোনো কেস বের করে নিয়ে আসে যে এদেরকে দেই, তারা কারা? যাদের পিটিশনারের নিজের যোগ্যতাই তারা আনতে পারবে, আরেকজনের স্পন্সরশিপ লাগবে না। তো যেহেতু তার এখন নিজেরই ইনকাম আছে, ভালো ইনকাম আছে, যেটা দেখাইতে হবে, এরকম একটা চার্ট আছে, তার থেকে বেশি ইনকাম আছে, ওটা দিয়ে এখন নতুন করে I-864 এফিডেভিট সাপোর্ট দেন, বলে দেন যে আমার আর কোনো জয়েন্ট স্পন্সর লাগবে না। ওদিকে ওই ছেলেকে, ওই যে দেশে জামাইবাবু বসে আছেন, তার একটা সুন্দর রেজুমে করেন, কি কি এই পর্যন্ত চাকরি করেছেন, ব্যবসা করেছেন, ওগুলা দেন, এবং এখন কি কি চাকরি করতেছেন ওইটা দেন। বেকার একজন মানুষ এখানে আসবেন, হ্যাঁ, জাস্ট বিকজ আপনার ম্যারেজ সার্টিফিকেট আছে, আর আছে কি জানি বলো এটাকে, বার্থ সার্টিফিকেট আছে, এগুলো ভুলে যান, এগুলো বন্ধ করেন। তো কারণ যারা এখানে আনবে তারা বহু কষ্ট করে আপনার জন্য ফাইল টাইল করতেছে, আর এদিকে আপনি বসে আছেন। একটা কথার কথা হলো নাকি আপনি চাকরি বাকরি পান না? ঠিক আছে, আমরা বুঝতে পারছি, কিন্তু আপনার কাছে আমি যে বিষয়টি নিয়ে জানতে চাচ্ছিলাম, মানুষ যেটি নিয়ে ভয় পাচ্ছে, যেটা পাওয়ার যোগ্য, সে যোগ্য হওয়ার পরেও ভয় সেটা নিচ্ছে না, এই পাবলিক চার্জ, অথচ সেটা নিলে সে ভালো থাকতে পারে, কষ্টে আছে বা ভয় করে মনে হচ্ছে যে এটা নিলে আমার সিটিজেনশিপ হবে কিনা, বা আমার পরবর্তী অন্য যাদের জন্য আবেদন করেছি তারা গ্রিন কার্ড পাবে কিনা, এই ধরনের একটা আতঙ্কের মধ্যে অনেকেই আছে। সেই জিনিসটা একটু পরিষ্কার করার জন্য আপনাকে বলেছিলাম যে আপনি বলেছেন, সামগ্রিকভাবে বলেছেন সরকারের যে সুবিধা যারা নিচ্ছে, নানান সুবিধা আছে, এই নানান সুবিধাগুলোর মধ্যে কোনগুলো পাবলিক চার্জ হিসেবে বিবেচিত, যেটা না নেওয়াটা আমাদের জন্য উত্তম, আর কোনগুলো যেগুলো আছে, যেগুলো আমরা আমাদের অধিকারের মধ্যে পড়ে, যেগুলো নিয়মের মধ্যে আছে, এগুলো নিলে ভিসা বা গ্রিন কার্ড পাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা না, যদি একটু এটা পরিষ্কার করেন। সঞ্চালক মহোদয়, আমি আপনাকে একটা কথা বলি, আপনি আমাকে কাইন্ড অফ থামাই দিলেন, এই বকাবাজি বন্ধ করেন। আপনি জানেন না এই যে কথাগুলা বলতে পারতেছে না দেশে মানুষজনকে, ইভেন শুধু এটা জামাইবাবু না, নিজের ভাই বোনকে আনবে, তারাও কিছু করে না এবং কিছু বলতেও পারতেছে না। এইখানে যারা কত কষ্ট করে তাদের জন্য অ্যাপ্লাই করতেছে আপনি জানেন, অথচ তারা এখানে বসে আছে, আবার এসে তারপরে বলবে আমরা দেশেই ভালো ছিলাম, আমাদেরকে নাই, আমাদের সব নষ্ট করছো। এই জিনিসগুলো তাদের বুঝতে হবে, কারণ তারা আমাদের ভাই, তারা আমাদের বোন, তারা আমাদের খালা, তারা আমাদের চাচা, এটা তাদের বুঝতে হবে। আচ্ছা, তারপরে আপনি ঠিক আছে, আপনি যেখানে আসলেন সেখানে আমি যাই, সেটা হচ্ছে সোজা কথা, কারণ এখানে এত কমপ্লিকেটেড এত কিছু আছে। আপনি সোজা কথা হচ্ছে আপনি অপরের সাহায্য নেবেন না,
আপনি সরকারের সাহায্য নেবেন না, আপনি নিজে চাকরি করবেন, ব্যবসা করবেন, আপনি নিজে ইন্স্যুরেন্স কিনবেন, আপনি প্রিমিয়াম দিবেন, সেটা দিয়ে আপনি হাসপাতালে এসে নেবেন। আপনি ওই যে বিভিন্ন যে মেডিকেট টেডিকেট এগুলো নেবেন না, বেনিফিট লেখা কার্ড প্রথমেই ধরা সুযোগ পাওয়া যায়, ওটাও নিয়ে নিলেন, ফুড স্ট্যাম্প খাচ্ছেন। এগুলা জানে না এমন কেউ নাই। কথাটা হচ্ছে যে এগুলার এক্সেপশনটা কি, আপনি যদি অ্যাসাইলাম ভিত্তিক গ্রিন করতে যান তাহলে আপনি যে এই ধরনের সুযোগ সুবিধা নিয়েছে ওইটা কাউন্ট হয় না। আপনার ইভেন নর্মাল I-864 এফিডেভিট সাপোর্ট দিতেই হয় না, ওটা দিতে হয় W-864W, যে আপনার ওই যে নর্মাল যে এফিডেভিট সাপোর্ট লাগে এটা অ্যাসাইলাম ভিত্তিক গ্রিন কার্ডে লাগে না। সুতরাং এইটা যদি ওই যে ফাঁক ফোকর খুঁজতে যান, এই সেই ফাঁক ফোকর। হ্যাঁ, এগুলো একটা এমপ্লয়মেন্ট বেসড ইমিগ্রেশন হলে হ্যাঁ তাহলেও লাগে না, I-864 লাগে না। হ্যাঁ, তো এই যে জিনিসগুলো আছে। আবার যিনি এইখানে পারমিশন নিয়ে যাদের ওয়ার্ক পারমিট সহ তারা কাজ করেছেন এবং 40 কোয়ার্টার্স আছে যাদের, হ্যাঁ, যে প্রতি বছর ম্যাক্সিমাম আপনি 4 কোয়ার্টার পেতে পারেন। তো ওই 4 কোয়ার্টার কোর্টে আপনি যদি 40 কোয়ার্টার আপনার হয়ে যায়, 40 পয়েন্ট ক্রেডিট হয়ে যায়, তাহলে আর আপনার স্পন্সরশিপ লাগে না। কিন্তু তারপরও তারা 864 চায় এবং চাইলে দিতে হবে। এই যে দেখেন দুয়ে দুয়ে চান না, এটা এই যে 40 কোয়ার্টার্স বললাম, কারো একজনের হয়তো সে স্টুডেন্ট লাইফে পারমিশন নিয়ে কাজ করেছে, তারপরে সে H1-এ কাজ করেছে, অনেক দিন পরে তার গ্রিন কার্ড হবে। হ্যাঁ, কিন্তু এর মধ্যে সে হয়তো বিয়ে করেছে, হ্যাঁ, বিয়ে করে দিয়ে ওই যে I-864 লাগার কথা দিয়েছে, কিন্তু তার যদি 40 কোয়ার্টার থাকে তাইলে আর তার ওই I-864 লাগার কথা না। তারপরেও তারা চায় এবং দিতে হবে আপনাকে। এবং সেখানে যদি সেই মেয়ের ধরেন সে পড়াশোনা করে, তার ইনকাম নাই, তখন সে জয়েন্ট স্পন্সরশিপ নিল, তখন এটা নিয়ে আবার সমস্যা হয়ে যাবে। তো এই জন্য এইগুলার খুব মানে ব্যাপারটা যেহেতু কমপ্লিকেটেড বলে আমি ভয় দেখাতে চাচ্ছি না। সোজা কথা হচ্ছে আপনি ওই যে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা এগুলা নেবেন না। এখন কোনটা কি, এটা যদি প্রত্যেকটা জিনিসেরই একটা সার্কামস্ট্যান্সেস আছে। ফুড স্ট্যাম্প কি, এই ধরনের কথা, এগুলো আপনিও জানেন আমিও জানি, কিন্তু কথা হচ্ছে যে কোন পরিস্থিতিতে কোনটা গেলে, কোন ইমার্জেন্সি হসপিটালে গেলে যে জিনিসটা হচ্ছে, বা বাচ্চার জন্য না আপনার নিজের জন্য, এই যে বিভিন্ন রকমের সিচুয়েশনগুলো আছে, হাউজিং আছে, বিভিন্ন ধরনের আছে। তো এই যে বিভিন্ন রকমের স্পেসিফিক জিনিসগুলা আমি ওগুলাতে এই অনুষ্ঠানটা এনি টাইম আপনি শেষ করে দেবেন, আমি যা দেখতেছি, কারণ 40 মিনিট হয়ে যাচ্ছে। আমার কথা হচ্ছে যে কোনো সরকারি সুযোগ সুবিধা নেবেন না। হ্যাঁ, কিন্তু আপনি আরেকটা কথা বলে আমাকে চেঞ্জ করলেন, সিটিজেনশিপের কথাটাও বললেন না। সিটিজেনশিপ পাওয়ার ক্ষেত্রে আপনি যে এই যে পাবলিক অ্যাসিস্ট্যান্স নিয়েছেন ওইটা বাধা না, কিন্তু সেখানে যদি ফ্রড থাকে, হ্যাঁ, আপনি মানে একদিকে দেখা গেল যে আপনার মানে ইনকাম আছে, কিন্তু আপনি সামহাও আপনি এই সমস্ত বেনিফিট নিয়েছেন, ওই যে বললাম গুড মোরাল ক্যারেক্টার একটা ইস্যু আছে এখানে। যদি ফ্রড থাকে, প্রতারণা থাকে, তখন সমস্যা। কিন্তু আপনি ওই মেডিকেড নিয়েছেন গ্রিন কার্ড পাওয়ার পরে, ওইটার জন্য আপনার সিটিজেনশিপ বাধা থাকবে না। সিটিজেনশিপ পাওয়ার ক্ষেত্রে এটা ইস্যু না পাবলিক চার্জ, আমি বলতেছি গ্রিন কার্ড পাওয়ার ক্ষেত্রে। তাহলে সেক্ষেত্রে আপনার কাছে একটু জানতে চাই যে বর্তমানে এই গ্রিন কার্ডের আবেদনকারীদের ক্ষেত্রে এই পাবলিক চার্জ রুল যেটা, সেটা কিভাবে প্রয়োগ করা হচ্ছে বা হয়, বা অতীতের তুলনায় এখন কি কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন এসছে কিনা? জি, আপনি যিনি আসবেন, যিনি বেনিফিশিয়ারি, যিনি গ্রিন কার্ড নিয়ে আসবেন বা এখানে অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস করবেন, ওনার ব্যাকগ্রাউন্ডটা দেখা হচ্ছে, ওনার কার্যকলাপ দেখা হচ্ছে। যেমন এটা ফ্যামিলি বেসড ইমিগ্রেশন, অল দে হ্যাভ টু ডু ইজ টক অ্যাবাউট তার ক্রিমিনাল রেকর্ড নাই, তার সত্যি ম্যারেজ আছে কি, সত্যি তার বাবা সন্তান, মায়ের সন্তান ইত্যাদি এগুলা। কিন্তু এখন দেখতে চাচ্ছে তাদের পড়াশোনা কতটুকু আছে, তাদের এক্সপেরিয়েন্স কি আছে, তাদের কি ধরনের লাইসেন্স আছে, তাদের ইনকাম কি রকমের। ফলে মানে যিনি গ্রিন কার্ড নিয়ে আসবেন ওনার ব্যাংক স্টেটমেন্ট, ওনার ট্যাক্স রিটার্ন, হ্যাঁ, জয়েন্ট ট্যাক্স রিটার্ন তো অবশ্যই হলে ভালো হয়, কিন্তু ওনার যে ইনকামগুলো আছে, ওনার যে বিভিন্ন লাইসেন্স আছে, হ্যাঁ, ওনার যে পড়াশোনা আছে, এগুলা দিয়ে দেখাতে হবে ওনার একটা পটেনশিয়াল আছে যে উনি এখানে এসে বেকার টেকার থাকবে না, বা এই যে পাস করার পর থেকে সে রেগুলার কাজ করে যাচ্ছে, তার মানে সে অলস হবে না। কারণ এখানে তো দুই ধরনের হয়, একটা হচ্ছে যে মানে যোগ্যতা নাই,
এসে বললো যে আমি ইংরেজি পারি না, এটা আর একটা বিরাট গ্রুপ আছে অলস, এই জন্য বহু সমস্যা হচ্ছে। বিয়ে করে আনছে, হ্যাঁ, বিয়ে হয়েছে ইত্যাদি, হ্যাঁ, বা আসছে আত্মীয় স্বজন বিভিন্নভাবে, তারপর তাদের কাজ টাজ করে না, বসে থাকে, চাকরি চেষ্টা বলে করিতেছে, হ্যাঁ, কিন্তু এদিকে দেশ ও জাতির সেবা সবই চলতেছে। তো এই যে জিনিসগুলো, এগুলো বন্ধ করার চেষ্টা চলতেছে। অনেক ধন্যবাদ বিষয়টি পরিষ্কার করার জন্য। দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, আমরা তাদের দু একটা ফোন নিয়ে নিই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জামাইকা থেকে জি, আপনার কথা বুঝতে পারছি না, মাঝে মাঝে কেটে যাচ্ছে। এই আজকের অনুষ্ঠানের সাথে তো সাবজেক্টের সাথে মিল না হতে পারে, কিন্তু উইল সংক্রান্ত আমি কি প্রশ্নটা করতে পারি? জি, করুন। জি, আসলে আমরা তো আমেরিকাতে থাকি। আমেরিকাতে আমরা এই উইল সংক্রান্ত ব্যাপারটা পরিষ্কার না। আমি একটু ওনার কাছে জানতে চাচ্ছি, অ্যাটর্নি সাহেবের কাছে, যে আমরা প্যারেন্টসরা যদি মারা যায়, তার যে বংশধররা থাকে, বংশধররা তার প্রপার্টি, ব্যাংক ব্যালেন্স এবং আনুষঙ্গিক যেই অ্যাসেট গুলা থাকে, এগুলা কি অটোমেটিক্যালি বলতে কিভাবে উত্তরাধিকারী এটার মালিক হতে পারে? এটা কি উইল করে দিয়ে যাওয়াকে বাধ্যতামূলক, না উইল করে না দিয়ে গেলেও তারা কোনো প্রসেসের মাধ্যমে এটা মালিকানা পেতে পারে? এই ব্যাপারটা যদি পরিষ্কার করেন তাহলে আমাদের বাঙালি কমিউনিটির জন্য খুবই উপকার হবে। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য, অ্যাটর্নি মীর মিজানুর রহমান। আচ্ছা, সঞ্চালক মহোদয় যদি আমাকে কি যেন বলে অনুমতি দেন, তাহলে অনেক সময় আমাকে জিজ্ঞেস করা হয় আজকে আপনি কি বিষয়ের উপরে আলাপ করবেন। আমি যথারীতি বলি যে আপনারা যে বিষয়ে আলাপ করতে চান সেই বিষয়ে আলাপ করবো, গেল। কিন্তু আমি আজকে অনুরোধ করছি, আমাকে যদি ভবিষ্যতে আরেকবার সুযোগ দেওয়া হয়, আমি কি সেদিন এই উইল নিয়ে নিশ্চয়ই আমরা আলাপ করব। হ্যাঁ, এবং আমি ওনার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। আমি অবশ্যই এগুলোর উত্তর দিব এখনই, যে আজকে বিশদভাবে না গিয়ে সাধারণভাবে বলো। ওকে, একটা হচ্ছে উইল করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। দুই, এটা একটা হচ্ছে যে যদি উইল থাকে তাইলে সেইভাবে করেই ব্যবস্থা হবে, যদিও উইল করার কিছু বেসিক শর্ত আছে। আপনি ইচ্ছা করলেই এটা করতে পারেন না, ওটা করতে পারেন না, এই ধরনের কিন্তু কিছু নিয়ম কানুন আছে। কিন্তু যদি আপনার উইল থাকে তাইলে আপনার সুবিধা হয়, কারণ ওইভাবে করে, হ্যাঁ, ওই এটার বর্ণনামা ইত্যাদি করে হবে। মানে উত্তরাধিকার যারা থাকবে, সন্তান সন্ততি বা উত্তরাধিকারী যারা থাকবে, হ্যাঁ, তাহলে উত্তরাধিকারী কি যেন বলে, যে আইন আছে, হ্যাঁ, রাষ্ট্রের আইন আছে, নিউ ইয়র্কের স্টেটের আইন আছে, ওই অনুযায়ী এগুলোর ভাগ বন্টন হবে। একটা কথা মনে রাখতে হবে, যেমন স্ত্রী, স্পাউস যিনি আছেন, হ্যাঁ, ওনাকে ই করা যাবে না, বঞ্চনা করা যাবে না। এক। দুই, আপনার যত উত্তরাধিকার আছে, সন্তান সন্ততি আছে, প্রত্যেকের নামটা ওই উইলের মধ্যে থাকতে হবে। থেকে তারপর তাদের যদি আপনি 1 টাকাও দিয়ে যান, যে তাদেরকে আমি এটা প্রোভাইড করেছি, তাদের 1 টাকা করে দিলাম, বা আমি দিলাম না, কিন্তু নামগুলো বলে ওইখানে থাকতে হবে, সেটা আপনি পারেন। এই ধরনের আরো বিভিন্ন ব্যাপার আছে। মোট কথা হচ্ছে, হ্যাঁ, আপনি যদি উইল করে যান প্রপারলি, তাইলে আপনার উইল অনুযায়ী ওইভাবে করে, এবং ওইটা খুবই ক্লিয়ার এবং স্পষ্ট এবং মানে খুব মানে পরিষ্কার হতে হবে, নালে ওটা মানে যে মানে ই করা হবে না, ওটা অ্যালাউ করা হবে না, ওইভাবে করে ওটা ইমপ্লিমেন্ট করা যাবে না। তো কিন্তু যদি থাকে তাহলে আপনার সেই ইচ্ছাই সরকার ওটা ই করবে, ইমপ্লিমেন্ট করবে, কোর্ট ইমপ্লিমেন্ট করবে। আর তা না হলে যে সরকারের যে নিয়ম কানুন আছে, উত্তরাধিকার আইন, সেই অনুযায়ী বন্টন হবে। এই হলো কথা। মানে যদি উইল না করা হয় তাহলে সেক্ষেত্রে সরকারের যে নিয়ম আছে, নিয়ম অনুযায়ী তার উত্তরাধিকারদের মধ্যে বন্টন হবে। কিন্তু সেক্ষেত্রে উনি বলছিলেন যে বাধ্যবাধকতার কথাটা, এই ধরনের বাধ্যবাধকতা নেই, কিন্তু থাকলে ভালো, এই তো? জি, এগুলো কথা। কোনো বাধ্যবাধকতা, কিন্তু উইল থাকলে এটা যাদেরই কিছু মানে যত কম সয় সম্পত্তি থাকুক, ওটা করা থাকলে খুবই ভালো হয়। এগুলো কথা। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়া আসসালাম। রানা ভাই, আমি ইউজন পার্ক থেকে আমি জাকির হোসেন। জি
জি রানা ভাই, আমি ফ্যামিলি বেস গ্রিন কার্ড হোল্ডার। জি আমার মা আম্মু আর আমি এসেছিলাম প্রায় 6 বছর হয়ে গেছে। জি তো আমি নিয়মিত ট্যাক্স পেমেন্ট করছি। আমি ডানকিন ডোনারে জব করি। জি আমার 4 ইয়ার্সের কেস ট্যাক্স অল ক্লিয়ার। জি তো আমার মা একটা ক্যাশ দিচ্ছেন $91 প্রায় 3-4 মাস পেয়েছেন, কিন্তু ওটা আমি আপাতত স্থগিত করে ফেলেছি। জি কিন্তু ওনার বয়স 65। জি তো হোম কেয়ার উনি একটা পাচ্ছেন পিপিএল এ। জি তো আগামী ডিসেম্বরে চাচ্ছি আমার মাকে নিয়ে আমি বাংলাদেশে যেতাম। জি তো একই ক্ষেত্রে কি আমার কোনো সমস্যা হবে? আমি অ্যাটর্নি বা একটা কাইন্ডলি একটা প্রশ্ন। মানে বাংলাদেশে যাবেন আর আসবার সময় কোনো সমস্যা হবে কিনা জি, সেটি হচ্ছে জি। আপনার প্রশ্ন। অনেক ধন্যবাদ জাকির হোসেন আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মীর মিজানুর রহমান। আমার শুভেচ্ছা সালাম নেবেন। আম্মাজানের প্রতি আমার সালাম রইল আপনার আম্মার প্রতি। এবং আপনি বলেন কাইন্ডলি, যেহেতু এটা আপনার ভদ্রতা প্রকাশ করলেন, কিন্তু এখানে কাইন্ডলি না, আপনারা প্রশ্ন করেন বলেই আমাদের সুবিধা হয়, আমরা ওইভাবে করে এক শিখতে পারি, দুই ওই অনুযায়ী আমরা কথা বলতে পারি। গেল, দ্য আনসার ইজ ভেরি ক্লিয়ার, কোনো সমস্যা হবে না। জাকির হোসেন এক কথায় কিন্তু জবাব হয়ে গেছে, কোনো সমস্যা নেই। অর্থাৎ আপনি আপনার আম্মাকে নিয়ে দেশে যেতে পারেন এবং আসতেও পারেন, কোনো সমস্যা হবে না, এটাই স্বাভাবিক। এবং আমরাও তাই মনে করি যে কোনো সমস্যা, যেহেতু আপনার তার অন্য কোনো অপরাধ তো আর নেই। যদি অপরাধ থেকে থাকে তাহলে সেক্ষেত্রে হয়তো ব্যতিক্রম কিছু ঘটতে পারে, কিন্তু যেহেতু আপনার সব কিছু ক্লিয়ার, আপনার ট্যাক্স ফাইল করেন, সব কিছুই করেন, কোনো সমস্যা আছে বলে মনে হয় না। অ্যাটর্নি মীর মিজানুর রহমান সেই ধরনেরই মতামত দিয়েছেন। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। আমি শাহিন ইসলাম বলছিলাম জি জামাইকা থেকে। জি তো আমি জানতে চাচ্ছি মিজানুর রহমানের অ্যাটর্নির কাছে যে আমার এক আত্মীয় তার বউ বাচ্চা দিয়ে বিভিন্ন রকমের অন্যায় করে, দুনিয়াদারি করে, এখন সে তার মা বাবাকে নিয়ে আলাদা করে এক মহিলা বাংলাদেশ থেকে আসছে, তাকে পলিটিক্যাল অ্যাসাইনমেন্ট দিয়ে তাকে বিয়ে করে, হুজুর দিয়ে বিয়ে করে সে এখানে সংসার করতেছে। তো এখন তাদের ব্যবস্থা কি? তার আগের বউ বাচ্চার জন্য কি ব্যবস্থা থাকবে? আপনি একটু লাইনে থাকবেন যদি কোনো প্রশ্ন থেকে থাকে, পাল্টা প্রশ্ন থেকে থাকে। শাহিন ইসলাম, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। অ্যাটর্নি মীর মিজানুর রহমান, আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন বিষয়টি। উনি কি আগের যে সংসার, ওখানে কি ডিভোর্স হয়ে গেছে? ওটা কি না ডিভোর্স? না, ডিভোর্স ডিভোর্স না, দেয়? সে বিভিন্ন সময়ে তার ওকে ডিভোর্স দিব করে বিভিন্ন মহিলার সাথে সম্পর্ক করে এবং করে এই সমস্ত কথা বলে তারপরে তার একটা মহিলাকে আপাতত বিয়ে করে তার বাচ্চা সহকারে বিয়ে করছে। তার ফ্যামিলিও কিন্তু বাংলাদেশে আছে, ওই মেয়ে মহিলার। ঠিক আছে, যিনি মানে মানে সত্যি মানে যিনি স্পাউস, মানে সত্যিকার টটিকার না, যিনি স্পাউস আর কি, হয় স্পাউস নাহলে স্পাউস না, যিনি যেহেতু ডিভোর্স হয়নি, স্পাউস আছেন, উনি ইমিডিয়েটলি যেটা করতে পারেন, এক হচ্ছে উনি যদি চান যে উনি নিজেই ডিভোর্স দিয়ে দিবেন, সেটাও করতে পারেন। সেটা গেল ওনার ইচ্ছার ব্যাপার, ওনার সিদ্ধান্তের ব্যাপার। এটা হচ্ছে একান্তই ওনাকে চিন্তা করে করতে হবে যে উনি কি ডিসিশন নেবেন। গেল, কিন্তু যদি ডিভোর্স নাও করেন, ফ্যামিলি কোর্টে গিয়ে, সুপ্রিম কোর্টে না যেখানে ডিভোর্স ফাইল করতে হয়, ফ্যামিলি কোর্টে গিয়ে, হ্যাঁ, যেমন জ্যামাইকাতে যদি থাকেন, এখানে দেখবেন জ্যামাইকা অ্যাভিনিউ আর পার্সনস বুলেভার্ডের অ্যাবাউট ওই রকমের কর্নারে ফ্যামিলি কোর্ট আছে। ওখানে গিয়ে স্পাউসাল সাপোর্ট, চাইল্ড কাস্টাডি, চাইল্ড সাপোর্ট, এক্সক্লুসিভ অকুপেন্সি, এই জাতীয় এক্সক্লুসিভ অকুপেন্সিটা বাদ থাকুক, হ্যাঁ, ওই চাইল্ড সাপোর্ট, চাইল্ড কাস্টাডি, এগুলার জন্য আবেদন করে, হ্যাঁ, দুই ধরনের সাপোর্ট, স্পাউসাল অ্যান্ড চাইল্ড, এগুলা আপাতত নিতে পারেন। এবং যদি উনি মানে হুমকির সম্মুখীন হন, ওই যে যিনি এই ধরনের কার্যকলাপ করছেন, তাহলে উনি অর্ডার অফ প্রোটেকশনও নিতে পারেন। তো এইভাবে করে, আর যেহেতু ওনার যে ধরনের আরেকটা সাইডের যে কথা বললেন, ওটা দিয়ে যদি দেখা যায় ওনার চরিত্র
বা মানে এই ধরনের ব্যাপারের জন্য বাচ্চাদের বেস্ট ইন্টারেস্ট অফ দ্য চাইল্ড এখানে পূরণ হবে না, তাহলে উনি ইভেন বাচ্চাদের না দেখতে দেওয়ারও ব্যবস্থার চেষ্টা করতে পারেন। তো প্রথমে শুরুটা ফ্যামিলি কোর্ট দিয়ে শুরু করা উচিত। এই হচ্ছে আমার বক্তব্য। ধন্যবাদ। অনেক ধন্যবাদ শাহিন ইসলাম, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। তো আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম যে পাবলিক চার্জের সাথে যে গ্রিন কার্ড পাওয়ার ক্ষেত্রে কোনো ঝুঁকি আছে কিনা বা কি গুরুত্ব বহন করে, সেক্ষেত্রে যদি আপনার কাছে একটু জানতে চাই যে যদি কোনো ব্যক্তি ধরুন যে এই যে পজ বাংলাদেশ সহ ৭৫টা দেশে যে ভিসা পজ দেওয়া হয়েছে পাবলিক চার্জের কথা বলে, তো ধরুন কোনো ব্যক্তি অতীতে পাবলিক চার্জ গ্রহণ করেছে, সরকারি সহায়তা নিয়েছে, তাহলে তিনি কি স্বয়ংক্রিয়ভাবে কি গ্রিন কার্ড পাওয়ার অযোগ্য হয়ে যাবেন, নাকি এক্ষেত্রে তার উপরে কি ধরনের অবস্থা হতে পারে? ব্যাপারটা হচ্ছে আপনি যেহেতু পজ কথাটা বলেছেন, তাহলে কনসুলার প্রসেসিং এর ব্যাপারটা হয়। সেখানে ম্যাক্সিমাম মানুষ মানে ধরে নেওয়া যায় যে তারা আগে এই দেশে ছিলেন না, সুতরাং তারা এই ধরনের বেনিফিট নিয়েছেন, ওইটা কোনো ইস্যু হবে না। হ্যাঁ, যারা এখানে আছেন তাদেরই যেমন বিভিন্নভাবে বিভিন্ন সুযোগ সুবিধা নেওয়ার প্রশ্নটা আসে। যারা বাইরে আছেন, আগে এখানে ছিলেন না, সুতরাং তাদের এই ধরনের নেওয়ার ব্যাপারটা ইস্যু না। সুতরাং তখন ওই ব্যাপারটা ওইভাবে দেখা হবে না। যেটা আমি প্রথমে বললাম ওইটা দেখা হবে যে আপনি ওখানে কি করেন, আপনার বয়স কত, আপনি পড়াশোনা করেছেন কতটুকু, হ্যাঁ, আপনি কি ধরনের এক্সপেরিয়েন্স আছে, আপনি পড়াশোনা শেষ করার পর থেকে এখন পর্যন্ত কি কি করতেছেন। হ্যাঁ, তো এই যে বিষয়গুলো, এগুলা এখন ফর্মালি মানে আগেও ইমপ্লয়েডলি ছিল, কিন্তু এখন আপনি যদি ওই অ্যাপ্লিকেশন ফর্মটা পড়ে দেখেন, হ্যাঁ, ওইখানেও এগুলো আছে। হ্যাঁ, এখন এগুলো জানতে চায়। তো ফলে ওরা কোথাও লেখা থাকুক বা নাই থাকুক, যারা বাইরে বসে আছেন অপেক্ষা করছেন এখানে আসবেন, তারা একটা রেজুমে তৈরি করেন, নাম্বার 1। নাম্বার 2, যতগুলা গ্যাপ আছে ওগুলা ঠিক মতো মানে এক্সপ্লেইন করার মতো আপনার যত এক্সপেরিয়েন্স আছে, ইভেন আপনি বাইরে ট্রাভেল করেছেন, অন্যান্য দেশে গিয়েছেন, একটা যোগ্যতা, এটা আপনি একটা কনফারেন্সে গিয়েছেন, আপনি একটা মানে এটা একটা আপনার অভিজ্ঞতা হয়েছে, এগুলা সবগুলোকে নিয়ে আপনাকে সেল করতে হবে যে আমি এমন একজন ব্যক্তি যিনি এই দেশে আসলে তোমাদের দেশে তোমাদের পয়সা খাওয়ার জন্য এখানে আমরা আসতেছি না, আমরা বরং কন্ট্রিবিউট করার জন্য আসতেছি। এইরকম একটা অ্যাটিটিউড যাতে করতে পারে, সেই জন্য তো ওইরকম জেহান থাকতে হবে, ওইরকম ভাবে নিজের অবস্থানটা ব্যাখ্যা করতে হবে। ওগুলো করেন, আপনার যত সার্টিফিকেট আছে তোলেন, ইংরেজিতে বানান করে এগুলো সাবমিট করেন। এগুলা কোথাও লেখা থাকুক বা নাই থাকুক, মেইন ঘটনাটা হচ্ছে, ইস্যুটা হচ্ছে খুব সিম্পল। আপনি এখানে এসে সরকারের উপরে আপনি এই হবেন কিনা, কি জানি বলে বার্ডেন হবেন কিনা, এইটা বুঝতে আপনার রকেট সায়েন্টিস্ট হওয়ার কোনো দরকার নাই, খুব সিম্পল কথা। ফলে আপনি ওইভাবে রেডি করেন। যেমন অনেক বয়স্ক মা আসবেন, আপনি কি মনে করেন সবাই মানে কালিকা হাউস ওয়াইফ ছিল এবং তারা হয়তো দেখা গেল বড় স্কুলের হেডমিস্ট্রেস ছিলেন, ব্যাংকের কর্মকর্তা ছিলেন, এডিশনাল সেক্রেটারি ছিলেন, আর সেক্রেটারি তো আজকাল প্রচুর ভদ্র মহিলা হচ্ছেন গেল। তারপরে সে হয়তো আপনি বলতে পারেন যে উনি হাউস কি জানি হোম মেকার ছিল। এক একজনের কি সেদিন দেখলাম একজনের এক ছেলে লেফটেন্যান্ট জেনারেল, এক ছেলে মেজর জেনারেল। তো এই যে গড়ে তুলছে, এইগুলো তো তার একটা বড় অভিজ্ঞতা। এগুলো লিখুক না যে আমার অমুক ছেলে তো মুক্ত মুজিদে, এটা বলে তো সে ভয় পেয়ে যাবে কিন্তু অফিসারে। অনেক ধন্যবাদ। তো আমি একটু জানতে চাইবো যে আমাদের তো আবেদনকারীদের মধ্যে ফ্যামিলি বেসড ইমিগ্রেশনটা অনেক বেশি, তো সেক্ষেত্রে এই ফ্যামিলি বেসড ইমিগ্রেশনের গ্রিন কার্ডের জন্যে যারা আবেদন করেছেন তাদের জন্য পাবলিক চার্জের বিষয়ে কি ধরনের প্রস্তুতি নেওয়া উচিত? যদিও আপনি অনেক কিছু বলেছেন, তারপরেও স্পেসিফিকলি যদি তাদের জন্য অল্প কিছু বলেন। যারা ফ্যামিলি বেস ভিসা নিয়ে আসবেন বা এখানে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস করবেন, হ্যাঁ, তাদের জন্য মেইন ব্যাপারটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে কোনো ক্রিমিনাল রেকর্ড থাকবে না। যদি থাকে সেগুলা যত পুলিশ রিপোর্ট আছে, তারপরে কোর্টের যে সমস্ত ডিসপোজিশন আছে, এগুলা সব বের করেন। ওই লাস্ট মুহূর্তে দৌড়াদৌড়ি করবেন না। আর সবচেয়ে বড় জিনিস, অনেকেই ইভেন মিথ্যা কথা বলে। মিথ্যা কথা বলে মানে বলে না, অ্যাসাইলাম ইন্টারভিউতে যাবে কালকে, আজকে বলতেছে যে তার মানে অমুক স্টেটে এক বাচ্চা পিটাইছে, ওই কেস আছে, তাকে তো যাওয়ার পরেই ধরছে, কোথায় ইন্টারভিউ হবে?
তো এইগুলা যদি আপনি উকিল মুক্তারের সাথে করেন, হ্যাঁ, এটা কেমন দেখায়? তো যাই হোক, তো ফলে আপনারা অনেক আগে থেকেই, আপনি যতই এটা ডিসমিসড হয়ে যাক, আপনি যে অ্যারেস্টেড তো হয়েছেন না, তারা ওইটা দেখতে চায় যে হয়তো উকিল টুকিল ধরে আপনি এটাকে পার পেয়ে গেছেন, কিন্তু আপনি কিছু একটা করছেন। এক মহিলা এরকম 5 বার অ্যারেস্টেড হয়েছে, কনভিকশন হয় নাই, বলে তুমি 5 বার অ্যারেস্টেড হলো, ঘটনাটা কি? কিছু একটা ঘটনা আছে এই ধরনের। তো ফলে আপনারা ওগুলার যেইবেন যে পুলিশ রিপোর্টটা ওরা দেখতে চায়, যে ওখানে কি লেখা আছে, কি ঘটছিল। আপনি নয় পার পেয়ে গেছেন, সেটা এক কথা, কিন্তু কি ঘটছিল? হয়তো দেখা গেলো ইভেন ফেলোনি চার্জ, সেটা আমরা গিয়ে ভায়োলেশনে কনভিকশন করে নিয়ে আসি। ফর্মালি ইভেন আপনাকে বলতে হয় না যে আপনি কোনো ক্রাইম করছেন, যদি 240(20) মানে নিউ ইয়র্ক স্টেটের সেকশন 240 PM মানে NYPL 240(20) আন্ডারে পান। তো ফলে এইভাবে করে অনেক সময় আমরা ইভেন কনভিকশন হয়ে গেছে, যেখানে 440 মোশন আছে, ওই মোশন করা, ওই কেস রিওপেন করা বেসড অন মেরিট, ওই কেস আমরা নামাই নিয়ে আসি। হ্যাঁ, এবং কেন নামাচ্ছি? কারণ ইভেন গভর্নর যদি পার্ডনও করে, তাইলেও ওই পার্ডনে কোনো কাজ হয় না। আপনার বেসড অন মেরিট আপনার অবস্থাটা কি সেটা দেখা হয়। আচ্ছা, তো এই যে এগুলো আছে, এগুলো সব জোগাড়যন্ত্র করেন, জোগাড়যন্ত্র করে আপনি যারাই আপনার কেসটা করতেছে তাদের কাছে নিয়ে যান, নিয়ে গিয়ে ওইটা আবার ইমিগ্রেশন কনসিকুয়েন্সেস অফ ক্রিমিনাল কনভিকশন, এগুলো আবার মেমোরেন্ডাম অফ ল করতে হয় আমাদেরকে। হ্যাঁ, এবং এগুলোর জন্য পয়সা করে দেওয়ার জন্য রেডি থাকবেন। আপনি মানে উকিল ধরছেন আর ওই 5 টাকা 10 টাকা কাজ করবেন, এগুলো বন্ধ করেন। হ্যাঁ, গেল। তো তারপরে আপনি এইগুলা লিখে তাদেরকে শিক্ষা দিতে হয় যে এই আইনের আন্ডারে, এই ধরনের একুইটিজের আন্ডারে সে স্টিল গ্রিন কার্ড পাইতে পারে। এইভাবে করে প্রথম কথা হচ্ছে যে ক্রিমিনাল কোনো রেকর্ড আছে কিনা। আচ্ছা, চাইল্ড সাপোর্ট, আপনি চাইল্ড সাপোর্ট দেন না, আপনি কিন্তু জেলে যাওয়ার কথা। 6 মাস চাইল্ড সাপোর্ট না দিলে, মানে নিজে গিয়ে দিয়ে আসবেন। আপনার ইনকাম নাই সেটা কোনো যুক্তি না। আপনি যদি ইনকাম না থাকে, কমে যায়, আপনি গিয়ে ফ্যামিলি কোর্টে গিয়ে পিটিশন করে ওইটা মডিফিকেশন করবেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত মডিফিকেশন না থাকে, মনে রাখবেন আপনার নামে একটা ওয়ারেন্ট আছে। 6 মাস ধরে আপনি পয়সা দেন না, আপনার নামে অটোমেটিক একটা ওয়ারেন্ট আছে, আপনি হয়তো জানেনও না, এনি টাইম ধরবে, মনে রাখবেন। তো এই যে এই সমস্ত জিনিসগুলা, এগুলো খুব সাবধান থাকতে হবে। তো ক্রিমিনাল রেকর্ড, তারপরে বাচ্চার কাস্টাডি পেয়েছে আরেকজন, আপনি বাচ্চাকে নিয়ে বাস উদাও বাংলাদেশে, হ্যাঁ, কি এখানে আরেক জায়গায় নিয়ে চলে গেছেন, সর্বনাশ হয়ে যাবে, খবরদার। আচ্ছা, তারপরে বিভিন্ন রকমের এই এখানে বিভিন্ন কমিউনিটিতে আছে, ওই যে কি বলে সমস্ত গ্যামলিং এর ইলিগাল গ্যামলিং হয়। হ্যাঁ, এগুলো আবার ধরাও পড়তেছে, কিন্তু খুব সাবধান। হ্যাঁ, তো এগুলো বন্ধ করেন। তারপরে তো আরো অসামাজিক কার্যকলাপ আছে ইত্যাদি আছে, হ্যাঁ, ওগুলা তো সবাই জানে। তো এগুলা না করবেন, ল ইজ কমন সেন্স, এগুলো করবেন না। একটু বলি যে যদি অ্যাসাইলাম বেস থাকে, তাহলে আপনার একটা সুবিধাটা হচ্ছে যে আপনার ওই যে এফিডেভিট অফ সাপোর্ট, হ্যাঁ, ওইটা ওইভাবে করে ফর্মালি ওইটা দেখা হয় না। হ্যাঁ, ওইটা মানে ওয়েভ, এই জন্য 864W আপনাকে সাবমিট করতে হয়, এই জাতীয় ব্যাপার। আরো অনেক কথা আছে, কিন্তু মনে হচ্ছে প্রোগ্রাম শেষ হয়ে যেতে পারে। অনেক ধন্যবাদ। আসলে আমাদের হাতের সময় নেই, সময়ের দূরত্বে বাধা, সময়ের সীমানা টপকানো কঠিন, তাই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। অ্যাটর্নি মীর এম মিজানুর রহমান, আপনি অনেক ব্যস্ত, সব ব্যস্ততা উপেক্ষা করে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এবং খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, পাবলিক চার্জ নিয়ে যে নানান রকম কথা হয়, গ্রিন কার্ড পাওয়ার ক্ষেত্রে কী ধরনের ঝুঁকিপূর্ণ থাকতে পারে কিনা, সেই বিষয়টি নিয়ে পরিষ্কার করেছেন। সত্যি আপনার আলোচনার মধ্যে দিয়ে আমরা ঋদ্ধ এবং প্রাণিত। ধন্যবাদ আপনাকে, আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এই পাবলিক চার্জ যেটা আমরা বারবারই বলছি যে নানা কথাবার্তা হচ্ছে বা হয় বা হয়েছে, সেটি নিয়ে গ্রিন কার্ড পাওয়ার ক্ষেত্রে কোনো ঝুঁকি আছে কি না, আদৌ আছে কি না, না শুধু গুজব, বিষয়টি আমরা মোটামুটি পরিষ্কার করতে পেরেছি। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, TVN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।